গুড ইভিনিং সবাইকে। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমি আজকে এই ক্লাসটি নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যে দেখতে পেয়েছো আমরা জিআরবিটি গ্রুপ ডি এখন প্রিপারেশান চলছে, আমাদের ক্লাস চলছে জিআরবিটি গ্রুপ ডি। যারা জিআরবিটি গ্রুপ ডি এর প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়া যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম নিচ্ছ তোমরা সবাই এই ক্লাসটা দেখতে পারো। এসএসসি, রেলওয়ে, এ সমস্ত যারা ব্যাংকিংয়ে প্রিপারেশান নিচ্ছ তোমরা কিন্তু এই ম্যাথমেটিক্স ক্লাসটি দেখতে পারো। আমরা সব কম্পিটিটিভ এক্সামের ম্যাথ ক্লাস আমরা এই চ্যানেলে করাবো। তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা অবশ্যই ক্লাসগুলি দেখতে পারো। আমরা প্র্যাকটিস সেট আকারে তোমাদের জন্য সামনে নিয়ে আসছি বিভিন্ন ক্লাসগুলি। আজকে আমরা প্র্যাকটিস সেট 1 করাবো। আমরা জিআরবিটি গ্রুপ ডি এর জন্য মেনলি ফোকাস আজকের এই চ্যাপ্টারটা। আজকে প্র্যাকটিস সেট 1। তা তোমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে। খুবই ইম্পর্ট্যান্ট জিনিস তোমাদের জন্য আজকে এই ভিডিওতে থাকছে। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং স্কিপ না করে দেখবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আমাদের প্র্যাকটিস সেটের মধ্যে আমাদের প্রথম যে কোশ্চেনটি আমরা আজকে ইতিমধ্যে 10টি কোশ্চেন রেখেছি। সেই 10টি কোশ্চেনই কিন্তু আমি আজকে সলিউশন করে দেবো তোমাদেরকে, এবং কি করে পরীক্ষাতে তোমরা খুব কম সময়ের মধ্যে আনসার করতে পারবে সেটা আমি আজকে এই ভিডিওতে তোমরাকে আমরা শিখিয়ে দেব। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের যে আমরা প্র্যাকটিস সেটগুলি রেখেছি সেই প্র্যাকটিসগুলি আমরা কীভাবে সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন, 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার। তো এটাকে আমরা প্রথম সলিউশন করতে হবে। 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার হবে। তো 1 কিলোমিটার সমান আমরা জানি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। এই সিরিজটা আমাদের মুখস্থ রাখতে হবে। তোমরা এখান থেকে আমি লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে শিখে রেখে দেবে এটা বা খাতাতে নোট করে দেবে। এখানে প্রথমেই কিলোমিটার হবে, এখানে প্রথমেই কিলোমিটার, তারপরে আসবে হেক্টোমিটার, তারপরে আসবে ডেকামিটার, তারপরে আসবে মিটার, তারপরে আসবে ডেসিমিটার, তারপরে আসবে সেন্টিমিটার, তারপরে আসবে মিলিমিটার। এই হলো আমাদের সিরিজটা। এই সিরিজটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এখানে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার বলেছে। তো 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার যদি বলে, তো আমাদের এখানে কিলোমিটার থেকে সেন্টিমিটার যদি আসতে হয় তাহলে আমরা এখানে কিলোমিটার থেকে হেক্টোমিটার গেলে একটা ট্যান দিয়ে ইন্টু করতে হবে, হেক্টোমিটার থেকে ডেকামিটার গেলে আরেকটি ট্যান দিয়ে ইন্টু করবে, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা করে ট্যান ইন্টু করতে হবে। তাহলে আমাদের কিলোমিটার থেকে যদি আমরা সেন্টিমিটার আসতে হয় তাহলে আমরা কয়টা স্টেপ ইন্টু করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1টি স্টেপ, 2টি স্টেপ, 3টি স্টেপ, 4টি স্টেপ, 5টি স্টেপ, মানে 5টা 10 দিয়ে ইন্টু করতে হবে। 1 কিলোমিটারের সাথে 5টা 10 দিয়ে ইন্টু করলে তাহলে কত হবে, 1 লিখে 5টা 0 হয়ে যাবে। 1 লিখে 5টা 0। তাহলে আমাদের এখানে কত হলো, একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার হবে, 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। এই হলো আমাদের প্রথম কোশ্চেনের আনসার। আমরা পরবর্তী কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্টে রেসপন্স করবে তোমরা ক্লাসগুলি কেমন লাগে। তোমাদের কমেন্ট দিয়ে আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবে নতুন নতুন আরও প্র্যাকটিস সেট নিয়ে আসার জন্য। আশা করি তোমাদের হেল্প হবে, তোমাদের পরীক্ষাতে অনেকটাই কাজে আসবে এই ক্লাসগুলি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কীরকম লাগছে ক্লাসগুলি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনটি, এখানে 6, 4, 5, 7, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এখানে ডিজিটগুলি দেওয়া আছে। 6, 4, 5, 7, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এখানে পার্থক্য মিন্স বিয়োগ অঙ্ক করতে হবে। বিয়োগ কত হবে, পার্থক্য মানে বিয়োগ করে আমরা বার করব। এখানে পার্থক্যটা যদি আমরা বের করে নিই, প্রথমে আমরা এই ডিজিটগুলি দিয়ে বৃহত্তম যে সংখ্যাটা বের করতে পারি, বৃহত্তম সংখ্যাটা আগে প্রথম বার করব। তো বৃহত্তম সংখ্যাটা লেখার সময় আমরা সবচেয়ে বড় যে ডিজিটগুলি আছে সেই ডিজিটগুলি অঙ্কগুলি আগে বসিয়ে দেবো। তাহলেই এই অঙ্কগুলি দিয়ে, যেখানে যে 5টা অঙ্ক দেওয়া আছে 5টা অঙ্ক দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে লিখতে হবে 7, তারপরে আসবে 6, তারপরে আসবে 5, তারপরে আসবে 4, তারপরে আসবে 3। এটা হলো আমাদের বৃহত্তম সংখ্যাটা। ক্ষুদ্রতম সংখ্যাটা যদি বের করতে হয় একই রকমভাবে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে সিরিয়ালে বসিয়ে দেব। 3, 4, 5, 6, 7। এখন আমরা এটাকে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমাদের আনসারটা কত আসবে। আনসারটা আসবে, এখানে আসবে 6,
তারপরে আসবে 7914। তোমরা বিয়োগটা করে নেবে, আনসারটা 41,976 হবে সংখ্যাগুলির পার্থক্য। এ হলো আমাদের 2 নম্বর কোশ্চেন। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে যাব। 32 এবং 53 এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে? 32 এবং 53 মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে? তো 32 এবং 52 এর মধ্যবর্তী বলেছে, কিন্তু মাঝখানে কতগুলি স্বাভাবিক সংখ্যা থাকবে সেটা বার করতে বলা হয়েছে। তো এখানে মাঝখানে সংখ্যা বার করতে গেলে আমরা এখানে 32 53 হয়তো আমরা গুনে গুনে বের করতে পারবো খুব কম সংখ্যা। যদি সংখ্যাটা যদি বেশি দেয় তাহলে কী করে বার করতে হবে, তখন কিন্তু আমাদের সমস্যা হবে। তো এটার ট্রিক্সটা কী হবে? এটার ট্রিক্সটা হবে, প্রথমে আমরা যে দুটো সংখ্যার মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা বার করতে বলেছে সেই সংখ্যাটিকে আমরা মাইনাস করে দেবো। এখানে 53 থেকে 32 মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে আনসার আসবে 21। আনসার কিন্তু আমাদের এখনও আসেনি, 21 কিন্তু আনসার হবে না। আমরা যদি 32 এবং 53 মধ্যবর্তী সংখ্যাগুলি বার করতে চাই, তখন এখানে যেহেতু বিয়োগফলটা 21 এসেছে, এই 21 থেকে আবার 1 মাইনাস করে দেবো। 1 মাইনাস করে দিলে আসবে 20। এ হবে 20 হবে আমাদের আনসার। মানে আমাদের এই 32 এবং 53 মধ্যে 20টি স্বাভাবিক সংখ্যা থাকবে। তাহলে আমাদের ট্রিক্সটা কি? ট্রিক্সটা হলো যে দুটি সংখ্যার মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা বার করতে বলবে, ওই দুটি সংখ্যা মাইনাস করো। মাইনাস করলে যে আনসারটা আসবে ওই আনসারটা থেকেও কিন্তু 1 মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে আমাদের সঠিক আনসারটা চলে আসবে 20। তাহলে 32 এবং 53 এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা হবে 20। এটা হলো আমাদের সঠিক আনসার। এটা হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। নেক্সট আমাদের পরবর্তী 4 নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব কী আছে 4 নম্বর কোশ্চেনে। 4 নম্বর কোশ্চেন হলো n এর মান কত হলে রুট n অমূলদ সংখ্যা হবে না? অমূলদ সংখ্যা হবে না। তা আমাদের এরকম সংখ্যা দিয়ে যদি আমরা যদি রুট দিয়ে চিন্তা করি, তাহলে আমাদের দেখতে হবে কোনগুলি মূলদ সংখ্যা, কোনগুলি অমূলদ সংখ্যা। রুট যদি বলি, রুট আমরা যেগুলি মৌলিক সংখ্যার যদি আমরা রুট দিই, এগুলি সবগুলি অমূলদ সংখ্যা হবে। আমাদের একদম শর্টকাট মনে রাখো, যেগুলি মৌলিক সংখ্যা এগুলির মধ্যে রুট দিলে অমূলদ সংখ্যা হবে। যেমন 2 মৌলিক সংখ্যা, তাহলে √2 যদি দিই তাহলে অমূলদ সংখ্যা হবে। √3 অমূলদ সংখ্যা হবে। √5 অমূলদ সংখ্যা হবে। √7 অমূলদ সংখ্যা হবে। √11 অমূলদ সংখ্যা হবে। এগুলি সবগুলি মৌলিক সংখ্যা, এগুলি রুট দিলে অমূলদ সংখ্যা হবে। তাহলে এখানে বলেছে কোনটা অমূলদ সংখ্যা হবে না। তাহলে যেগুলি মৌলিক সংখ্যা, মানে সাধারণত আমরা বলছি যেগুলি মৌলিক সংখ্যা সব প্রত্যেকগুলি অমূলদ সংখ্যা হয়। আবার এরকমও আছে যেগুলি মানে মৌলিক সংখ্যা নয়, এরকম সংখ্যা কিন্তু অমূলদ সংখ্যা হয়। কিন্তু তার মধ্যে যেগুলি পূর্ণবর্গ সংখ্যাগুলি কিন্তু কখনোই অমূলদ সংখ্যা হয় না। কারণ পূর্ণবর্গ সংখ্যাগুলি, যেগুলি পূর্ণবর্গ সংখ্যা, এগুলি রুট দিলে এগুলি অমূলদ সংখ্যা থাকে না, এগুলি মূলদ সংখ্যা হয়ে যায়। যেমন এখানে √4 আনসারটা হবে 2, তাই √4 একটি হলো মূলদ সংখ্যা। যদি আমরা দেখি √9 ইকুয়াল টু 3, তাহলে √9 একটি মূলদ সংখ্যা। যদি দেখি √25 ইকুয়াল টু 5, তাহলে √25 একটি মূলদ সংখ্যা। একই রকমভাবে যদি √4 যেহেতু একটি মূলদ সংখ্যা এসেছে, তাহলে এখানে তারা বলেছে কোনটা অমূলদ সংখ্যা হবে না। অমূলদ সংখ্যা হবে না কোনটা? অমূলদ সংখ্যা হবে না এখানে n এর ভ্যালু যদি 4 হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা হবে না। তাহলে অপশানটা হয়ে যাবে আমাদের ডি নাম্বার অপশানটা হবে সঠিক আনসার। এখানে 4 যদি বসায়, n এর ভ্যালু যদি 4 হয় তাহলে সেটা অমূলদ সংখ্যা হবে না, সেটা হবে একটা মূলদ সংখ্যা। এ হলো আমাদের 4 নম্বর কোশ্চেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কমেন্টে অবশ্যই তোমরা জানাবে কীরকম তোমরা বুঝতে পারছো কি না। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। 5 নম্বর কোশ্চেনটা দেখবো আমরা কী আছে। এখানে 5 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা হবে। এখানে অপশানটি কিছু কারেকশন করতে হবে। এখানে অপশানটির মধ্যে এখানে কোনটি অমূলদ সংখ্যা, এখানে 0.32, এখানে 32 উপরে আবৃত সাইন হবে, এটাকে আবৃত সাইন বলে, এরকমভাবে আবৃত সাইন দিতে হবে। 0.1436 উপরে আবৃত সাইন হবে, এরকমভাবে আবৃত সাইন দিতে হবে। তো এই সাইনগুলি দেওয়া নেই, এগুলি তোমাদের দিতে হবে। তাহলে অপশানটি হবে আমাদের এখানে প্রথম অপশান 0.32 এর উপরে বার সাইন থাকবে, তারপরে 0.1436, তো 436 উপরে বার সাইন থাকবে, তারপরে ডি নাম্বার অপশানটা ঠিক আছে। এখানে কোনটি অমূলদ সংখ্যা হবে। তো যদি আমাদের এখানে পয়েন্ট দেওয়া থাকে, আমি ফার্স্ট কিছু বলে রাখি যে তোমরা কীভাবে বুঝবে যে কোনটি অমূলদ সংখ্যা। যদি পয়েন্ট দেওয়া থাকে, আমাদের এর আগের অঙ্কটা ছিল রুট দেওয়া থাকলে কোনটিকে অমূলদ সংখ্যা, কোনটিকে মূলদ সংখ্যা বলবো। এখন পয়েন্ট দেওয়া থাকলে কোনটিকে অমূলদ, কোনটিকে মূলদ সংখ্যা বলবো। একদম শর্টে আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি কোনটা অমূলদ হবে, কোনটা মূলদ হবে। যদি পয়েন্টের মধ্যে
যদি পয়েন্টের পরে যদি আমরা যদি যে পয়েন্টগুলি আছে সেগুলি যদি আমরা গুনতে পারি অর্থাৎ সসীম সংখ্যক যদি হয় সেগুলি হবে মূলদ সংখ্যা। যেমন আমাদের ফার্স্ট অপশান 0.13, মানে দুইটাই পয়েন্টের পরে দুটোই সংখ্যা আছে, তার মানে এটা মূলদ সংখ্যা হবে। পয়েন্টের পরে যদি আমাদের তিনটা সংখ্যা থাকে, মানে আমি গুনতে পারছি যে এখানে তিনটা আছে, তাহলে এটা মূলদ সংখ্যা। পাঁচটা আছে মানে গুনতে পারছি পাঁচটা আছে, তাহলে মূলদ সংখ্যা হবে। যদি আমি পয়েন্টের পরে সংখ্যাগুলি গুনতে পারি, গুনে বলতে পারি যে কয়টা আছে, তাহলে সেটি মূলদ সংখ্যা হবে। আর পয়েন্টের পরে যদি কোনো সংখ্যার উপরে এরকম বার সাইনটি, যে বি নাম্বার সি নাম্বার অপশানের মধ্যে বার সাইন দেওয়া আছে, এরকম বার সাইন যদি দেওয়া থাকে তাহলে সেটি মূলদ সংখ্যা হবে। তাহলে সসীম সংখ্যক, পয়েন্টের পরে সসীম সংখ্যক সংখ্যা থাকলে মূলদ সংখ্যা হবে। যদি পয়েন্টের পরে এমন ডিজিটগুলির উপর বার সাইন দেওয়া থাকে তাহলে মূলদ সংখ্যা হবে। আর যদি কোনো পয়েন্টের পরে সংখ্যাগুলি পরে কোনো বার সাইন দেওয়া নেই, আমি গুনতেও পারছি না টোটাল কয়টা আছে, যেমন ডি নাম্বার অপশানের মধ্যে পয়েন্টের পরে অনেকগুলি সংখ্যা আছে, তারপরেও কিন্তু ডট ডট দেওয়া আছে। ডট ডট দেওয়া আছে মানে এটা শেষ হয়নি, এখানেই শেষ না, পরবর্তীতে আরও আছে, তার মানে এটা গুণে শেষ করতে পারবো না, তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যা হবে না, সেটা হবে অমূলদ সংখ্যা। যদি এরকম সংখ্যা দেওয়া থাকে যে পয়েন্টের পরে এরকম আরও অনেক সংখ্যা আছে যেগুলি আমি গুণে শেষ করতে পারছি না, সেগুলি কিন্তু অমূলদ সংখ্যা হবে। তাহলে এখানে অপশান ডি হবে অমূলদ সংখ্যা। আমি এটার সাথে আরেকটু একটা এক্সাম্পল দিয়ে রাখি যেগুলি তোমাদের বুঝতে সুবিধা হবে। যে এখানে এই যে বার সাইনটা দেওয়া আছে, এই বার সাইনটা মানে কি, এই বার সাইনের মিনিংটা কি? আমি যে বলেছিলাম 0.132 পরে বার সাইন হবে, এই বার সাইনটা মিনিংটা কি? এই বার সাইনের মিনিং হলো এটা আমাদের এক্সামে অপশানের সময় অপশানে এই বার সাইনটা না দিয়ে কিন্তু আর অন্যরকমভাবে এটা দিতে পারে। কীরকমভাবে দিতে পারে? যেমন 0.132 উপরে বার সাইন, এটার মানে হলো এখানে 0.132 ডট ডট এরকমভাবে চলতে থাকবে। 132ই কিন্তু পয়েন্টের পরে 132 এরকমভাবে কন্টিনিউ কিন্তু এটা আসতে থাকবে, শেষ হবে না। এটা হলো আমাদের 0.132 উপর যে বার সাইন, এই বার সাইনের মিনিং হলো 132টাই কন্টিনিউ চলতে থাকবে পয়েন্টের পরে। তাহলে কিন্তু এটাও কিন্তু গণে শেষ করতে পারবো না, কয়টা মানে কতটুকু নাম্বারে গিয়ে কতটুকু ডিজিটে গিয়ে শেষ হবে সেটা কিন্তু গণে শেষ করতে পারবো না। তাহলে এটা তারপরেও কিন্তু এটা অমূলদ সংখ্যা মূলদ সংখ্যা হচ্ছে। কিন্তু ডি নাম্বার অপশানটাও কিন্তু আমরা পয়েন্টের পরে কতগুলি ডিজিট আছে সেগুলিও কিন্তু গুণে শেষ করতে পারবো না, কিন্তু এটা অমূলদ সংখ্যা হচ্ছে। আর এই যে সংখ্যাটা এটা কিন্তু একটা মূলদ সংখ্যা হচ্ছে। কেন হচ্ছে? এখানে ডি নাম্বার অপশানে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটার মধ্যে পয়েন্টের পরের ডিজিটগুলি কিন্তু কোনো আমি বলতে পারবো না তারপরের সংখ্যাটা কত আসবে, কোনো সংখ্যা রিপিট হচ্ছে না, কিন্তু যদিও হয় এলোমেলোভাবে হচ্ছে। আর 0.132 যে সংখ্যাটা ডিজিটের পরের মানে পয়েন্টের পরের যে সংখ্যাগুলি আছে 132 কন্টিনিউ চলছে, মানে আমি এরপরেও বলতে পারবো যে সংখ্যাগুলি কত আসছে, 132ই আসবে। তো এরকম যদি সংখ্যা থাকে, যে একই সংখ্যা যদি বারবার চলতে থাকে পয়েন্টের পরে, তাহলে সেগুলি যদি অসংখ্য থাকে, অসীম সংখ্যক থাকে, গুণে যদি শেষ করতে নাও পারি, তারপরেও কিন্তু এগুলি মূলদ সংখ্যা হবে, কারণ এগুলিকে এই যে বার সাইন দিয়ে আমরা লিখতে পারি, সেজন্য এগুলি মূলদ সংখ্যা। আর এই ডি নাম্বার অপশানটা এরকমভাবে বার সাইন দিয়ে আমরা লিখতে পারবো না, তার জন্য এগুলি একটা অমূলদ সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা পরবর্তীতে এরকম আরও এক্সাম্পল প্র্যাকটিস সেটের মধ্যে আরও এক্সাম্পল দেবো। যদি তোমরা বুঝতে না পারো, তোমরা কমেন্টে কিন্তু তোমাদের জানাতে হবে যে আমরা এই কোশ্চেনটা আমরা বুঝতে পারি না। যত নাম্বার কোশ্চেনটা বুঝতে না পারবে আমাদের কমেন্ট সেকশনে ওই নাম্বারটা দিয়ে তোমরা কমেন্ট করবে, আমরা পরবর্তী ক্লাসে আমরা এরকম আরও এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনটা দেখব। 6 নাম্বারটা এখানে সংখ্যাটা হলো 47 ডিভাইড 1000। এই সংখ্যাটাকে আমরা দশমিক আকারে প্রকাশ করব। একদম সিম্পল অঙ্ক, তোমরা একবার দেখে নিলে বুঝতে পারবে। 47/1000 এটাকে আমরা কীভাবে দশমিক আকারে প্রকাশ করব। এটাকে দশমিক আকারে প্রকাশ করতে গেলে আমাদের দেখতে হবে দশমিকের নিচে ভগ্নাংশগুলির মধ্যে কয়টা জিরো আছে। এখানে 3টা জিরো আছে। যদি 3টা জিরো থাকে আমি উপরে 3 ঘর আগে ডান দিক থেকে বাদিকে 3 ঘর গুণে দশমিক দিয়ে দেবো। তো 3 ঘর গুণে দশমিক দিতে গেলে আমাদের বাদিক থেকে ডান দিক থেকে বাদিকে আছেই 2টা ডিজিট, তাহলে আরেকটা ডিজিট জিরো দিয়ে তারপরে সামনে দশমিক দিয়ে দেব, তাহলে 0.047 হবে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, যেহেতু আমাদের হর 1000 মানে 3টা জিরো আছে, 3টা জিরো হলে উপরে যে সংখ্যাটা থাকবে ডান দিক থেকে বাঁ দিকে 3টা ঘর গনে এসে আমরা পয়েন্ট দিয়ে দেবো। এখানে 3টা ঘর নেই, 2টা ঘর আছে 47, তাহলে 47 2টা ঘর লিখলাম। আর যেহেতু আরেকটা ঘর নেই, সামনে জিরো দিয়ে তারপরে দশমিক দিয়ে দিলাম, তাহলে 0.047 হবে আমাদের আনসার, যেটা আমাদের এই নাম্বার অপশানটা হবে সঠিক।
তাহলে 6 নম্বরের মধ্যে আমাদের এই নাম্বারটা 0.047 হবে আমাদের দশমিক আকার। নেক্সট 7 নাম্বার 0.3333 কন্টিনিউ চলছে, এটাকে ভগ্নাংশ আকারে আমরা প্রকাশ করব। তো এটা আমরা এর আগে কোশ্চেন একটা বলেছিলাম যে আবৃত সংখ্যা যেটা কন্টিনিউ পরিবর্তন হচ্ছে, একই সংখ্যা বারে বারে আসছে, 0.3333 বারে বারে আসছে, তাহলে এটাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি 0.33 এর উপরে বার, এরকমভাবে আমরা লিখতে পারি। তো এটাকে আমরা ভগ্নাংশ আকারে আমরা এখন প্রকাশ করব। এরকম সংখ্যাগুলি যদি দিয়ে দেয়, যদি এটাকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে বলে, তো প্রথমে আমরা দেখব, একদম তোমরা মনোযোগ সহকারে শোনো, এখানে দেখব যে পয়েন্টের পরে কতগুলি সংখ্যা আছে। পয়েন্টের পরে আমরা যদি এটা সংক্ষেপে লিখতে যাই, পয়েন্টের পরে কিন্তু একটাই সংখ্যা বারবার রিপিট হচ্ছে, একটাই সংখ্যা বারবার আসছে, 333 বারবার আসছে। তাহলে এই একটা সংখ্যায় যদি বারবার আসছে, তাহলে পয়েন্টের পরে একটা সংখ্যাই বারবার আসছে, তাহলে একটা সংখ্যা যদি বারবার আসছে তাহলে আমি নিচে একটা 9 লিখে দেবো। মানে যতটা সংখ্যা বারবার আসবে ততটা 9 লিখবো। এখানে যেহেতু একটাই সংখ্যা বারবার আসছে তাহলে একটাই 9 লিখবো। নেক্সট উপরে আমরা কি লিখবো এবার, এখন যদি আমরা পয়েন্ট যদি সরিয়ে দিই, এই নাম্বারটা থেকে যদি আমরা পয়েন্টটা যদি সরিয়ে দিই তাহলে কত আসে, 03 আসে। মাইনাস করব, এখানে এই বার সাইনটা দেওয়া নেই কোন সংখ্যাটার উপরে, শুধুমাত্র 0-র উপরে বার সাইনটা দেওয়া নেই, এই 0-র উপরে বার সাইনটা দেওয়া নেই, তাহলে এই যার মধ্যে বার সাইন দেওয়া নেই ওইটাকে মাইনাস করে দেবো। তাহলে আনসার চলে আসবে 03 - 0, তাহলে 3/9। যদি আমরা এটাকে কাটাকাটি করি আনসার চলে আসবে 1/3। তাহলে 0.33কে ভগ্নাংশ আকারে প্রকাশ করলে আনসার হয়ে যাবে 1/3। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন 8 নাম্বার, এটা একটা সিরিজ আমরা রেখেছি 1, 9, 25, 49, এরকমভাবে পরবর্তী সংখ্যাটা কত আসবে। এই সিরিজের মধ্যে আমরা লক্ষ্য করছি এখানে 1, আমরা যদি দেখি 1কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 1 আসে, 9কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3কে যদি আমরা স্কোয়ার করি, 3কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 9 আসে, তারপরে 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 25 আসে, 7কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 49 আসে। এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা মৌলিক সংখ্যাগুলি স্কোয়ার, মৌলিক সংখ্যাগুলি স্কোয়ার করলে আমাদের কিন্তু সংখ্যাগুলি আসছে। তাহলে নেক্সট মৌলিক সংখ্যা কত আসে, 7-এর পরে মৌলিক সংখ্যা হবে 11, তাহলে 11 স্কোয়ার কত আসবে 121, যেটা আমাদের বি নাম্বার। কারণ প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যাগুলি স্কোয়ার কিন্তু এখানে দেওয়া আছে, যে প্রত্যেকটা সংখ্যা মৌলিক সংখ্যাগুলি স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে পরবর্তী মৌলিক সংখ্যা 7-এর পরে 11 স্কোয়ার করলে আসবে 121, তাহলে আমাদের বি নাম্বারটা এখানে 121 হয়ে যাবে। আমি আবারও বলছি, তোমরা যদি কোনো কোশ্চেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ওই নাম্বারটা দিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও যে আমি এই কোশ্চেনটা বুঝতে পারছি না, তাহলে আমি পরবর্তীতে প্র্যাকটিস ক্লাসে প্র্যাকটিস সেটের মধ্যে এরকম আরও কোশ্চেন আমি নিয়ে আসবো, তাহলে তখন তোমরা বুঝতে সুবিধা হবে। নেক্সট 9 নাম্বার কোশ্চেন 13927 পরবর্তী সংখ্যাটি কী হবে। তবে এটাও একটা সিরিজ প্যাটার্নের অঙ্ক। এখানে 13927, এখানে প্রথম সংখ্যাটা 1, এই 1-এর সাথে যদি আমরা 3 ইন্টু করে দিই তাহলে পরবর্তী সংখ্যাটা কিন্তু চলে আসছে। তো পরবর্তী সংখ্যাটা 3, এই 3-এর সাথে যদি আবার 3 ইন্টু করি তাহলে কিন্তু 9 চলে আসছে। এই 9-এর সাথে যদি আবার 3 ইন্টু করি তাহলে কিন্তু এর পরবর্তী সংখ্যা 27 চলে আসছে। এই 27-এর সাথে যদি আমরা পরবর্তী আবার 3 ইন্টু করি তাহলে কিন্তু এর পরবর্তী সংখ্যাটা চলে আসবে। তাহলে সংখ্যাটা কত আসবে, 27-এর সাথে 3 ইন্টু করলে 7, 3 ইন্টু করলে 21, 1 হবে, হাতে 2 থাকবে, 3 দুগুণে 6, 1 7, তাহলে আনসার আসবে 71। সরি, এখানে কোশ্চেনটা একটুটা ভুল হয়েছে, এখানে 3 7 21, 1 হাতে 2 হবে, আর 3 দুগুণে 6 আর 2 8 হবে, এখানে আনসারটা 81 হবে। তাহলে এখানে আমাদের 27-এর পরবর্তী সংখ্যাটা হবে 81, এই প্যাটার্ন অনুসারে 81 হবে। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন 10 নাম্বার কোশ্চেন, আমরা 10টা কোশ্চেনই রেখেছি। 10 নাম্বার কোশ্চেন আনসারটা কী হবে, এখানে দেওয়া আছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 100 কত হবে, আনসারটা করে নিলে। তো আমরা 0.1 মানে হলো 1/10 ইন্টু 0.01 মানে হলো 1/100 ইন্টু 100, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 100 যদি আমরা ডিভাইড করে দিই তাহলে রয়ে গেল 1/10, যেটা আমাদের 1/10 বলতে এখানে কী বোঝায়, 1/10 কিন্তু আমাদের এখানে অপশানে দেওয়া নেই, কিন্তু 1/10কে যদি আমরা পয়েন্টে কনভার্ট করি, দশমিকে নিই, তাহলে 0.1, যেহেতু এটা একটাই 0 আছে তাহলে 1 ডিজিট আগে পয়েন্ট হবে,
তাহলে 1 ডিজিট আগে পয়েন্ট দিলে 1-এর আগে পয়েন্ট হয়ে যাবে, তাহলে 0.1। 0.1টা আমরা কোন অপশানে দেখতে পাচ্ছি? এটা আমাদের বি নাম্বার অপশানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই হলো আমাদের 10টি কোশ্চেন। আমাদের আজকে প্র্যাকটিস সেটের মধ্যে 10টি কোশ্চেন রেখেছি। আমরা পরবর্তী প্র্যাকটিস সেটের মধ্যে এরকমভাবে 10টি করে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো তোমাদের ক্লাসগুলো কেমন লেগেছে, ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং যদি কোনো কোশ্চেন যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আশা করি তোমাদের ক্লাসগুলি দেখে অনেকটাই হেল্প হবে, এক্সামের জন্য প্রিপারেশন নিতে অনেকটাই সুবিধা হবে। থ্যাংক ইউ।